টাকা খরচ করে কথিত গণভোটের চেয়ে চাকরিহারা একজন ব্যক্তি মানুষের কাছে সবচেয়ে বেশি প্রায়োরিটি হচ্ছে একটি চাকরি বা একটি কর্মসংস্থান। আনফরচুনেটলি মাসের পর মাস রাষ্ট্র মেরামতের নানা উপাদান নিয়ে আমরা আলোচনা করেছি, কিন্তু রাষ্ট্রের লক্ষ লক্ষ বেকারদের কর্মসংস্থান নিয়ে আলোচনার জন্য একটি দফা বা একটি দিনও আমরা নির্ধারণ করিনি বা করতে পারিনি। সম্মানিত নেতৃবৃন্দ, বিশিষ্ট উপস্থিত ব্যক্তিবর্গ, দীর্ঘ 1.5 দশকের ফ্যাসিবাদী শাসন আমলে দেশের শিক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণভাবে পরিকল্পিতভাবে ধ্বংস করে দেওয়া হয়েছিল। এত সংস্কার কমিটি হলো, অথচ একটি শিক্ষা সংস্কার কমিটি কিন্তু করা হলো না। শিক্ষা ব্যবস্থা বিপর্যয়ের একটি ছোট্ট দিক, কিন্তু আমার দৃষ্টিতে অসম্ভব গুরুত্বপূর্ণ একটি দিক আপনাদের সামনে আজকের এই আলোচনা সভায় আমি উপস্থাপন করতে চাই। উপস্থিতিবৃন্দ, গত অক্টোবর মাসে প্রকাশিত উচ্চ মাধ্যমিক, আমি জানি না আপনারা খেয়াল করেছেন কিনা, বিষয়টি যেভাবেই হোক আমি খেয়াল করার সুযোগ হয়েছে আমার। গত অক্টোবর মাসে প্রকাশিত উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফলে যদি আমরা বিবেচনা করি, আমরা দেখব 2025 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশের হার ছিল সর্বনিম্ন। শুধু তাই নয়, আমরা যদি আরেকটি জিনিস খেয়াল করি, সবগুলো যদি বিবেচনা করি, দেশে 200টারই বেশি শিক্ষা প্রতিষ্ঠান যেখানে একজন শিক্ষার্থীও পাশ করেনি। এটি গেল একটি দিক। এর ভিতরে আরেকটি অত্যন্ত ডেঞ্জারাস বিষয়, খুব অ্যালার্মিং একটি বিষয় আপনাদের সামনে আমি এখন উপস্থাপন করতে চাই। সিরিয়াস বা দুশ্চিন্তার বিষয় হলো, সবচেয়ে বেশি শিক্ষার্থী অকৃতকার্য হয়েছেন ইংরেজি বিষয়ে, ইংরেজি সাবজেক্টে। 9টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে 1/3 বেশি শিক্ষার্থী ইংরেজি সাবজেক্টে পাশ করেননি বা করতে পারেননি। উপস্থিতিবৃন্দ, ইংরেজির পরে সবচেয়ে বেশি সংখ্যক শিক্ষার্থী যেটিতে অকৃতকার্য হয়েছেন সেটি হচ্ছে তথ্য প্রযুক্তি, অর্থাৎ আইসিটি। এই বিষয়ে অকৃতকার্য হয়েছেন। ইংরেজি এবং আইসিটির মতন এমন গুরুত্বপূর্ণ দুটি বিষয় এভাবে অকৃতকার্য হতে থাকলে বর্তমানে এই এআই যুগের এই প্রতিযোগিতামূলক বিশ্বে একটা জাতি হিসাবে আমরা কিভাবে সম্মান এবং মর্যাদার সঙ্গে টিকে থাকবো বা থাকা সম্ভব, আমার মনে হয় এই বিষয়টি এখানে আমরা যারা ঘরে উপস্থিত আছি, বিশেষ করে যারা আমরা জনগণকে সামনে রেখে জনগণের জন্য রাজনীতি করি, আমাদের প্রত্যেকটি মানুষকে অত্যন্ত সিরিয়াসলি বোধহয় চিন্তা করা প্রয়োজন। বর্তমান গ্লোবাল ভিলেজে শিক্ষা দীক্ষায় টিকে থাকতে হলে আমাদেরকে তথাকথিত গণভোট নিয়ে গবেষণার পরিবর্তে আমার কাছে মনে হয় শিক্ষা সংস্কার নিয়ে গবেষণা করা বোধহয় অনেক অনেক বেশি জরুরি প্রয়োজন। সম্মানিত উপস্থিতিবৃন্দ, পলাতক লুটেরা বাহিনীর বেপরোয়া লুটপাটের পর দেশের ব্যাংকিং সেক্টর এখনো খুব সম্ভবত, যতটুকু পত্রপত্রিকার খবরে দেখছি, অবশ্যই ঘুরে দাঁড়াতে পারেনি। দেশের মনে হয় কমপক্ষে 24টি ব্যাংক এখনো মূলধন ঘাটতিতে পড়ে রয়েছে বা পড়েছে। আমি এখানে কতগুলো বিষয়, কতগুলো কনসার্ন আমি আপনাদের সামনে তুলে ধরছি। কাউকে কোনো রকম ভয় দেখাতে চাইছি না আমি, বাট একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমার কতগুলো কনসার্ন আমি আপনাদের সামনে তুলে ধরতে চাইছি। উপস্থিতিবৃন্দ, দেশের অর্থনৈতিক পরিস্থিতি আমরা কম বেশি যদি সকল কিছু বিবেচনা করি, কম বেশি দিনে দিনে নাজুক হয়ে উঠছে। জিডিপি নিয়ে আমরা বিগত সময় শুনেছি, স্বৈরাচারের সময় শুনেছি অনেক বড় বড় কথা, সেটি যে একটি ফাঁপা বেলুন ছিল, এটি প্রকাশিত হয়ে গিয়েছে। সেই জিডিপি প্রবৃদ্ধির হার মোটেও আশা অনুরূপ নয়।
2006 সালে বিএনপি সরকার যখন তত্ত্বাবধায়ক সরকারের কাছে রাষ্ট্র ক্ষমতা হস্তান্তর করেছিল, সেই সময় জিডিপির হার ছিল অলমোস্ট 7 পয়েন্টের কাছাকাছি। এরপরে যত সময় পার হয়েছে, কোন লুটেরা সরকারের সময় তার লুট হয়েছে, সেই লুট, তারাজ, দুর্নীতি সবকিছু আনপ্ল্যান, অপশাসন, কুশাসনের কারণে বিএনপি রেখে যাওয়া সেই অলমোস্ট প্রায় 7%, 6.8 থেকে 7% যে জিডিপি বিএনপি রেখে এসেছিল, সেটি অতিক্রম করা সম্ভব হয়নি। এবং সবচেয়ে আশঙ্কার বিষয় হচ্ছে 200 মিলিয়ন বা 20 কোটি মানুষের দেশে এই মুহূর্তে যেই জিডিপি বিএনপি রেখে এসেছিল অলমোস্ট 6%, এখন প্রেডিকশন হচ্ছে এই নেক্সট ইয়ারের প্রেডিকশন হচ্ছে জিডিপি 4% উপরে কোনোভাবেই যাচ্ছে না, বরং কিছুটা হলো 4% কম থাকছে। এখানে বহু ব্যবসায়ী আছেন সহ বহু মানুষ আমরা উপস্থিত আছি। এই বিষয়গুলো মনে হয় আমাদের চিন্তা করা অত্যন্ত অত্যন্ত প্রয়োজন। এই 20 কোটি মানুষকে যদি বাঁচিয়ে রাখতে হয়, দেশকে যদি সামনে এগিয়ে নিতে হয়। উপস্থিতিবৃন্দ, আমি জানি আমার বক্তব্য লম্বা হয়ে যাচ্ছে, আমি সংক্ষিপ্ত করে আনছি আমার বক্তব্য। উপস্থিতিবৃন্দ, রফতানি আয় এবং রেমিটেন্স দেশে এই মুহূর্তে এই দুটি খাতই দেশের অর্থনীতির প্রধান ভরসার খাত। গত কয়েক মাসেও যদি আপনারা দেখেন স্ট্যাটিস্টিকগুলো, রফতানি খাতেও কিন্তু কিছুটা নেতিবাচক পরিস্থিতি সৃষ্টি হয়েছে বিভিন্ন ক্ষেত্রে। দেশের ব্যবসায়ী সমাজ এবং বিদেশে বাংলাদেশের উন্নয়ন সহযোগী যারা আছেন, তারা বলছেন দেশের অর্থনীতিকে ঘুরে দাঁড়াতে হলে অবশ্যই প্রয়োজন জনগণের ভোটে একটি নির্বাচিত স্থিতিশীল সরকার। কয়েকদিন আগে আন্তর্জাতিক অর্থনৈতিক সংস্থা স্রেফ ডাইরেক্ট পরিষ্কার বলে দিয়েছে যে নির্বাচিত সরকার ছাড়া তারা তাদের অর্থ সংস্থান, ফান্ড রিলিজ তারা করবে না। কিন্তু আমরা দেখছি এই মুহূর্তে কোনো কোনো রাজনৈতিক দল নানা শর্ত দিয়ে, যেখানে অর্থনীতির এই অবস্থা, যেখানে বেকার সমস্যার এই অবস্থা, যেখানে প্রত্যেকটি সবকিছু ভেঙে পড়ছে, মাহফুজুল্লাহ সাহেব ওনার বক্তব্যে আরো কয়েকটি সেক্টরের কথা উনি উল্লেখ করে গিয়েছেন। আমরা দেখছি নানা শর্ত জুড়ে দিয়ে কিছু রাজনৈতিক দল, সেই যে প্রথমে বলেছিলাম আজকে যারা আমরা রাজপথের সঙ্গীরা বসে আছি, কেউ হয়তো রাজপথের সঙ্গী ছিল, সেরকম কিছু দলকে আমরা দেখছি বর্তমানে বিভিন্ন শর্ত দিয়ে জাতীয় নির্বাচন অনুষ্ঠান বাধা সৃষ্টি করতে চাইছে। জাতীয় নির্বাচন অনুষ্ঠান নিয়ে জটিলতার সৃষ্টির অর্থ একদিকে নির্বাচন না করেই হয়তো রাষ্ট্রের খবরদারির সুযোগ গ্রহণ করা, অপরদিকে রাজনীতি ভাবে যদি বলতে হয় পরিষ্কারভাবে, যা দিবালকের মতন পরিষ্কার, অপরদিকে পতিত পরাজিত পলাতক স্বৈরাচারের পুনর্বাসনের পথকে সুগম করে দেওয়া। পলাতক স্বৈরাচারের সহযোগীরা গত কয়েকদিনে আমরা দেখছি খোদ রাজধানীতে যেভাবে আগুন সন্ত্রাস চালিয়েছে, ফ্যাসিবাদী বিরোধী শক্তির করণীয় সম্পর্কে এটা একটা সতর্ক বার্তা হতে পারে বলে আমার কাছে মনে হয়। এখনই সবার কাছে স্পষ্ট, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে একটা দল ফ্যাসিবাদের নিষ্ঠুরতা থেকে নিজেদেরকে বাঁচাতে গিয়ে, যেটি তাদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অনেক সময় বিভিন্ন জায়গায় উল্লেখ করেছে, যে নিজেদেরকে বাঁচাতে গিয়ে তারা ফ্যাসিবাদের ছাতার নিচে আশ্রয় নেওয়ার কৌশল অবলম্বন করেছিল। সম্মানিত উপস্থিতিবৃন্দ, বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে সেই পতিত পরাজিত পলাতক স্বৈরাচার একইভাবে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে থাকা সেই দলটির ছাতার নিচে আশ্রয় নিয়েছে কিনা মনে হয় এটি আমাদের সকলের দেখার বা ভাবার সময় এসছে। গণভোটের আড়ালে পতিত পরাজিত পলাতক অপশক্তিকে রাষ্ট্র রাজনীতিতে পুনর্বাসনের সুযোগ করে দেয়া হচ্ছে কিনা, আমি এ ব্যাপারে মিডিয়ার ভাইদের মাধ্যমে, সম্মানিত আলোচকবৃন্দের মাধ্যমে, সম্মানিত রাজনৈতিক বরেণ্য ব্যক্তির মাধ্যমে, সিভিল সোসাইটির ব্যক্তিদের মাধ্যমে সকলকে এই ব্যাপারে সতর্ক দৃষ্টি রাখার জন্য দেশের গণতান্ত্রিক আমি জনগণের প্রতি আহ্বান জানাই।
সম্মানিত উপস্থিতিবৃন্দ, স্বল্প মেয়াদী অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জনগণের সকল ক্ষেত্রে সার্বিক সফলতা আশা জনগণ সকল ক্ষেত্রে সার্বিক সফলতা আশা করে না। এটি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান দায়িত্ব নয়। অন্তর্বর্তীকালীন সরকার দেশে আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের সময় নির্ধারণ করেছে। এখন সরকারকেই সিদ্ধান্ত নিতে হবে তারা কি একটি রাজনৈতিক দলের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করবে, নাকি দেশের গণতান্ত্রিক জনগণের কাছে জবাবদিহিমূলক একটি সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনকে অগ্রাধিকার বা প্রায়োরিটি তারা দেবে। রাজপথের আন্দোলনের সকল সঙ্গীদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, এই কথাটি আমি আগেও বলেছিলাম, আজও আবার আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই। উত্তর কোরিয়ার সংবিধানে লেখা রয়েছে ডেমোক্রেটিক পিপলস রিপাবলিক অফ কোরিয়া। প্রিয় উপস্থিতিবৃন্দ, সম্মানিত নেতৃবৃন্দ, সংবিধানে লেখা থাকলেই সবকিছু কি নিশ্চিত হয়ে যায়? হয়তো হয়ে যায় না। বাংলাদেশের ইতিহাস কিন্তু তাই বলে কম বেশি। আসলে সবার আগে প্রয়োজন রাষ্ট্র রাজনীতি সম্পর্কে, প্রয়োজন মানসিকতার পরিবর্তন, প্রয়োজন রাজনৈতিক সমঝোতার, প্রয়োজন গণতান্ত্রিক মানসিকতার, সর্বোপরি প্রয়োজন দেশপ্রেম এবং জাতীয় ঐক্য। দেশ এবং জনগণের বৃহত্তর স্বার্থে দেশের সবচেয়ে জনপ্রিয় এবং জনসমর্থিত দল হওয়া সত্ত্বেও ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য অটুট রাখার ব্যাপারে বিএনপি সর্বোচ্চ ছাড় দিয়েছে। সম্মানিত উপস্থিতিবৃন্দ, এটি কথার কথা নয়, এটি প্রমাণিত। 2 এবং 2 যেমন 4 হয় যোগফল, এটিও প্রমাণিত। আমরা যদি কাগজপত্রগুলো দেখি তাহলে দেখব বিএনপি সর্বোচ্চ ছাড় দিয়েছে। রাজনৈতিক ঐক্যমত কমিশনের প্রতিটি দফা পর্যালোচনা করলে দেখা যাবে বিএনপি অধিকাংশ পয়েন্টে ইতিবাচক দৃষ্টিভঙ্গির পরিচয় দিয়েছে। আমাদের বক্তব্য একদম পরিষ্কার। জুলাই সনদে যা অঙ্গীকার করা হয়েছে, যা আমরা সই করে এসেছি, বিএনপি এইসব অঙ্গীকার রক্ষা করবে, রক্ষা করতে দৃঢ় প্রতিজ্ঞ। তবে কোনো রাজনৈতিক দল যদি অন্তর্বর্তীকালীন সরকারকে দুর্বল পেয়ে যা ইচ্ছা তাই আদায় করে নিতে চায়, কিংবা জনগণের দ্বারা বিএনপির বিজয় ঠেকাতে চায় বা কোনো অপকৌশল গ্রহণ করে, সেটি মনে হয় শেষ পর্যন্ত তাদের নিজেদের জন্যই রাজনৈতিক বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়াবে বা দাঁড়াতে পারে কিনা সে ব্যাপারে তাদের বোধহয় সতর্ক থাকা দরকার। রাজপথের সঙ্গীদের প্রতি আহ্বান, সেই সঙ্গীদের প্রতি যারা পরিস্থিতি ঘোলাটা করছেন বা করার চেষ্টা করছেন, দয়া করে পরিস্থিতি ঘোলাটা করবেন না। স্বাধীনতা এবং স্বাধীনতা প্রিয় দেশবাসী, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিরোধী চক্রান্ত নস্যাৎ এবং জনগণের গণতান্ত্রিক অধিকার রক্ষায় 1975 সালে 7ই নভেম্বরে সংগঠিত সিপাহী জনতার বিপ্লব উপলক্ষে আজকের আয়োজিত এই আলোচনা সভায় আমি স্বাধীনতার ঘোষকের একটি কথা আপনাদের সামনে আবার উচ্চারণ করতে চাই। অনেক আগে আমি কথাটি বলেছিলাম। সেই কথাটি কি? স্বাধীনতা ঘোষকের সেই কথাটি হচ্ছে, জাতীয় ঐক্য আমাদের শক্তি, বিভাজন আমাদের দুর্বলতা। সম্মানিত অতিথিবৃন্দ, বরেণ্য রাজনৈতিক বর্গ, সিভিল সোসাইটির সম্মানিত সদস্যবৃন্দ, আজকের আলোচক বৃন্দ, আমি আমার বক্তব্য শেষ করে দিতে চাই। শেষ করার আগে আমি একটি স্লোগান আপনাদের সামনে তুলে ধরতে চাই। এই স্লোগানটি 7ই নভেম্বর উপলক্ষে আজ আবার আমি আপনাদের সামনে উল্লেখ করতে চাই, তুলে ধরতে চাই। স্লোগানটি আমি আগেও দিয়েছি। আমি স্লোগানটি দেওয়ার মাধ্যমেই আমার বক্তব্য শেষ করব। ধৈর্য সহকারে আমার এই দীর্ঘ বক্তব্য আপনারা শোনার জন্য আপনাদেরকে আন্তরিকভাবে আমি ধন্যবাদ জানাতে চাই। প্রিয় সকল উপস্থিতিবৃন্দ, আমার সেই স্লোগানটি হচ্ছে, দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোনো দেশ, সবার আগে বাংলাদেশ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ।